হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবার প্রিপারেশন আশা করি খুব ভালোভাবে চলছে এবং একদম শেষের দিকে পথ এবং হচ্ছে যে নোটগুলো লিখেছো সেই নোটগুলো প্রত্যেকে পড়াশুনো করো এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি বলছি, সেই কোশ্চেনে মানে একটা বই ধরেই বলছি আমি। তো সেটা কোন ধরনের বই বলে দিই। বইটা বেশি দিন পাবলিশ হয়নি অবশ্য। সেলেস্টে কনকিওর এটা একটা বই ছিল যেটা বেশি দিন পাবলিশ হয়নি। তো সবার কাছে অনেকের কাছে নেই। আমার তাই মনে হলো, তাই হচ্ছে আমি কোশ্চেনগুলোকে সলভ করিয়ে দিচ্ছি বা কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি ভালো বলতে পারো। তোমরা নিজেরা সেটা প্র্যাকটিস করতে পারবে যাতে। আচ্ছা, ফার্স্ট আমরা আগের দিন যে কোশ্চেন করেছিলাম, আগের দিন কোশ্চেন করেছিলাম হচ্ছে তোমার 30টার মতো কোশ্চেন করেছিলাম এবং 30টা কোশ্চেনের আগে 29 দাগে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের আমি উত্তরটা ভুল বলে দিয়েছিলাম। তো আমি অতটা খেয়াল করে দেখিনি যে সেখানে কোশ্চেনটা ছিল প্রত্যক্ষ গণতন্ত্র কি না। প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে গণতন্ত্র, যে প্রত্যক্ষ যে গণতন্ত্র অর্থাৎ গণতন্ত্র দুই ভাগ, সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ। পরোক্ষ বা দুই ভাগ, উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক। প্রত্যক্ষ যে গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র সম্পর্কে কোশ্চেনটা ছিল। প্রত্যক্ষ গণতন্ত্রে বলা হয় যে জনগণ সরাসরিভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে এবং এটা বিশুদ্ধ গণতন্ত্র। এটা গ্রিসের এথেন্স শহরে এবং হচ্ছে রোম সেখানে দেখা যায়। গ্রিসে দেখা যায় এবং হচ্ছে এই যে মানে তোমার প্রত্যক্ষ যে গণতন্ত্র, সেই প্রত্যক্ষ গণতন্ত্র সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলেছে। যেমন ধরো, প্রত্যক্ষ গণতন্ত্র সম্পর্কে প্লেটো বলেছেন যে নিকৃষ্ট শাসন ব্যবস্থা। আবার অ্যারিস্টটল বলেছেন নিকৃত। অ্যারিস্টটল বলেছেন নিকৃত শাসন ব্যবস্থা গণতন্ত্র, আর হচ্ছে প্লেটো বলেছেন নিকৃষ্ট গণতন্ত্র। দুটোর মধ্যে কিন্তু গুলোনোর জায়গা আছে, তো অবশ্যই খেয়াল করে এই জিনিসটা দেখো। আচ্ছা, আজ যে কোশ্চেনগুলো নিয়ে করব সেই কোশ্চেনগুলোতে চলে যাই। এটাতে টোটাল 300টার মতো কোশ্চেন আছে, তো চেষ্টা করব সবগুলো কোশ্চেন সেট করে দেওয়ার, কারণ আমি সময় পাচ্ছি না, তার জন্য আমি করতে পারছি না। তো চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব বাকি কোশ্চেনগুলো করিয়ে দেওয়ার জন্য। তো আজকে চলো কোশ্চেনগুলো সলভ করি। বলছে যাবৎ জীবৎ সুখং জীবেত, এই যে কোন দর্শনের সার কথা, এটা সবাই জানে, সহজ একদম, চারপাক দর্শনের কথা। যাবৎ জীবন সুখং জীবেত ঋণং কীর্তা ঘৃতং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচবো ততদিন খাবো দাবো এবং সুখে থাকবো এবং হচ্ছে ঋণ করে হলেও ঘি খাবো। এটা চারপাক দর্শনের নেতিবাচক সিদ্ধান্ত কি? আচ্ছা, সদর্থক সিদ্ধান্তগুলো আগে বলে দিই। যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ওরা মানে, এই চারপাক মতে হচ্ছে কামই হচ্ছে পরম পুরুষার্থ, এটাও ঠিক। আর ইন্দ্রিয় সুখেরই বলছে, ইন্দ্রিয় সুখ হচ্ছে একমাত্র জীবনে একমাত্র কাম্য হচ্ছে ইন্দ্রিয় সুখ, এবং এরাই হচ্ছে অসংযত আত্মসুখবাদকে সমর্থন করে, অসংযত আত্মসুখবাদকে সমর্থন করেন। এবং অসংযত আত্মসুখবাদ আরও একজন স্বীকার করেন, তিনি হচ্ছেন অ্যারিস্টিপাস। এটা হচ্ছে উপযোগবাদের তত্ত্ব। যদি ভারতীয় দর্শনে উপযোগবাদের সঙ্গে অসংযত আত্মসুখবাদের সঙ্গে যদি কার মিল আছে ভারতীয় দর্শনে বলা হয়, তখন হবে চারপাক দর্শনে। তো এটা সঠিক উত্তর। অনুমান শব্দ উপমান প্রমাণ নয়, এটা কারণ ওরা একমাত্র প্রমাণ হিসেবে স্বীকার করে প্রত্যক্ষকে। জৈন দর্শনে গুণের আশ্রয় গুণীকে কি বলা হয়? গুণের যে আশ্রয় তাকে কি বলা হয়? ধর্ম, দ্রব্য, নয়, অধর্ম। গুণের আশ্রয় গুণী অর্থাৎ দ্রব্য হবে। জৈন দর্শনে অস্তিকায় দ্রব্য কয় প্রকার? জৈন দর্শনে অস্তিকায় দ্রব্য দুই প্রকার, জীব অজীব। জীব এবং অজীব। এবং জীব আর অজীব, যে জীব হচ্ছে দুই রকমের মুক্তবদ্ধ, আর অজীব হচ্ছে চার প্রকারের, ধর্ম, অধর্ম, পুদ্গল আর আকাশ। টোটাল এই যে অজীব দ্রব্য কি কি? ধর্ম, অধর্ম, পুদ্গল, আকাশ, এক্ষুনি বললাম। বৌদ্ধ দর্শনে মহাযানদের অপর নাম কি? আচ্ছা, বৌদ্ধ দর্শনে দুটো সম্প্রদায়, হিনজান, মহাযান। হিনজানরা হচ্ছে প্রাচীন, যারা হচ্ছে
স্থবির বা থেরোবাদকে বিশ্বাস করে। আর মহাযান যারা তারা হচ্ছে বোধি বোধি বোধিসত্ত্বাযান স্বীকার করে। আচ্ছা স্থবিরবাদ এবং থেরোবাদ এবং বস্তুবাদী এরা সবাই হচ্ছে হিনজানদের অপর নাম হচ্ছে কি থেরোবাদ বা স্থবিরবাদ, আর এরা হচ্ছে বস্তুবাদী। আর মহাযান যারা তারা হচ্ছে ভাববাদী। মহাযানের মধ্যে আবার দুটো পার, যুগাচার এবং হচ্ছে মাধ্যমিক প্রতিষ্ঠাতা হচ্ছে নাগার্জুন, যিনি হচ্ছেন কি হচ্ছে মাধ্যমিক কারিকার রচয়িতা। এবং হচ্ছে যোগাচার দর্শনে মূলত অনেক বইতে অসঙ্গ দেওয়া আছে, অনেক বইতে হচ্ছে মৈত্রীনাথ দেওয়া আছে। যে অপশানটা পরীক্ষাতে থাকবে সেই অপশানটা দেবে তোমরা। আর হচ্ছে হিনজান হচ্ছে সৌতান্ত্রিক এবং বৈভাষিক হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী, সৌতান্ত্রিক হচ্ছে বাহ্য অনুমেয়বাদী। সৌতান্ত্রিক যারা তারা হচ্ছে সৌতান্ত্রিক যে কুমারলব্ধ প্রতিষ্ঠা করেন, এবং হচ্ছে আর বসুমিত্র হচ্ছে বৈভাষিক। আর যোগাচার দর্শন তো তোমার অসঙ্গ এবং মৈত্রীনাথ, তারপরে হচ্ছে ধর্মকীর্তি, নাগার্জুন এরা। প্রত্যক্ষম কল্পনাপরম অভ্রান্তম কে বলেছেন? ধর্মকীর্তি বলেছেন এই কথাটি। কে বলেছেন? না, ধর্মকীর্তি বলেছেন। সাবজেক্টিভ আইডিয়ালিস্টিক বৌদ্ধ মতে কোন সম্প্রদায়কে বলা হয়? বিজ্ঞানবাদকে। আচ্ছা, সাবজেক্টিভ আইডিয়ালিস্ট হচ্ছেন ভাববাদী, যিনি হচ্ছেন আত্মগত ভাববাদী। তিনি হচ্ছে বার্কলের সঙ্গে হচ্ছে বৌদ্ধ দর্শনের মিল পাওয়া যায়, এবং বৌদ্ধ দর্শনে যোগাচার সম্প্রদায় যে আছে তার সঙ্গে মিল পাওয়া যায়। কি না, তারাও হচ্ছে চেতনাকে স্বীকার করেন। ইনি বলছেন যে আত্মচেতনা, অর্থাৎ আত্মা যে জিনিসকে দেখে সেই জিনিসই হচ্ছে কেবলমাত্র অস্তিত্বশীল, আর বাকি সব কিছুই মিথ্যা বলো বা অসত্য, যেটা বার্কলে বলেছেন। এবং পরের কোশ্চেন হচ্ছে ভাষা পরিচ্ছেদ গ্রন্থটি কে লিখেছেন? ভাষা পরিচ্ছেদ গ্রন্থটি বিশ্বনাথ লিখেছেন, সবাই জানে এটা। বৈশেষিক মতে সীমিত পরিমাণযুক্ত দ্রব্যকে কি বলা হয়? সীমিত পরিমাণযুক্ত দ্রব্যকে বলা হয় মূর্ত দ্রব্য বা ভূত দ্রব্য। মূর্ত ও ভূত দ্রব্য। কেন? ভূত দ্রব্য নয়, মূর্ত দ্রব্য। মূর্ত দ্রব্য কথার অর্থ হচ্ছে যাকে দেখা যায় যে দ্রব্যগুলো, সেটা হচ্ছে মূর্ত দ্রব্য। সীমিত পরিমাণযুক্ত বলতে যেটা একটা নির্দিষ্ট জায়গা অবধি জুড়ে থাকবে, যে হচ্ছে অতীন্দ্রিয় হবে না, এই ধরনের। যে সামান্য কোনো এক সামান্য তুলনায় ব্যাপ্য, আবার নতুন কোনো এক সামান্য তুলনায় অব্যাপক, সেটা সেই যে সামান্য তাকে কি বলা হয়? অর্থাৎ সামান্যের কথা যদি, সামান্য হচ্ছে কোন দর্শনে? বৈশেষিক দর্শনে সামান্য 3 প্রকারের হয়: পর, অপর, পরাপর। পর সামান্য হচ্ছে সত্তা, যেটা হচ্ছে সব থেকে বেশি ব্যাপক। আর যেটা হচ্ছে অপর, যেটা হচ্ছে কম ব্যাপক, একদম কম ব্যাপক। পর যে সামান্য তার বেশি ব্যাপক, সেটা হচ্ছে উদাহরণ হচ্ছে সত্তা। এবং কম ব্যাপক যেটা, সেটা হচ্ছে অপর সামান্য, যেটা হচ্ছে ঘটত্ব, পটত্ব এগুলো। আর হচ্ছে যেটার দুটোর মধ্যে মিল থাকবে, সেটা হচ্ছে পরাপর সামান্য। তো এটা হবে পরাপর সামান্যর মধ্যে দ্রব্যত্ব আসবে। ন্যায় মতে জ্ঞান কয় প্রকার? জ্ঞান হচ্ছে 2 প্রকার, এবং যথার্থ এবং অযথার্থ। যথার্থ জ্ঞান হচ্ছে ন্যায় মতে 4টি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এবং হচ্ছে অযথার্থ হচ্ছে তর্ক, বিপর্যয়, সংশয়। এটা হচ্ছে অযথার্থ বা অপ্রমা, আর হচ্ছে প্রমা। ন্যায় মতে স্মৃতি কাকে বলে? স্মৃতিকে বলা হয় অপ্রমা।
স্মৃতিকে কি বলা হয় না, স্মৃতিকে অপ্রমা বলা হয়। পদ পদার্থের সম্বন্ধকে বৃত্তি বলা হয়, পদ ও পদার্থের সম্বন্ধকে বৃত্তি বলা হয়। এবং বৃত্তি দুই প্রকার, শক্তি এবং লক্ষণা। শক্তি এবং লক্ষণা। শক্তি সংকেত ঈশ্বর সংকেত শক্তি, শক্তির এটা লক্ষণ। আর লক্ষণা কাকে বলে? সক্কশ সম্বন্ধ লক্ষণা, সক্ক সম্বন্ধ লক্ষণা, অর্থাৎ লক্ষণা হচ্ছে সক্ক সম্বন্ধে থাকবে। অদ্বৈত বেদান্ত সম্প্রদায়িক মতে বেদান্তের প্রতিপাদ্য বিষয় কি? বেদান্ত দর্শনের প্রতিপাদ্য কি না জীব এবং অজীব, সেটা হচ্ছে অভেদ। অভেদ হবে, অভেদ হবে। স্বগত ভেদ বা স্বজাতীয় ভেদ এগুলো কোনোটাই হচ্ছে অদ্বৈত বেদান্তি অর্থাৎ শঙ্করাচার্য স্বীকার করবে না। ভেদ তিন প্রকারে, স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ। এই তিনটেই হচ্ছে শঙ্করাচার্য স্বীকার করেন না। কেবলমাত্র রামানুজ হচ্ছে স্বগত ভেদকে স্বীকার করেন, স্বগত ভেদকে স্বীকার করেন। এবং হচ্ছে ব্রহ্ম ও হচ্ছে জীবের যে জ্ঞান সেটা মিথ্যা নয়, এটা সত্য। ব্রহ্মের জ্ঞান তো সত্যই। এর জন্যই তিনি শঙ্করাচার্য বলেছেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য এবং জীব এবং ব্রহ্ম হচ্ছে অভিন্ন, আর জগৎ হচ্ছে জগৎটা হচ্ছে মিথ্যা। অদ্বৈত বেদান্ত মতে জগৎ মিথ্যা, এটা সত্য। কারণ হচ্ছে যুক্তিবাক্য যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, জগৎ সদসৎ বিলক্ষণ অনির্বচনী, সদসৎ বিলক্ষণ অনির্বচনী, এটা ঠিক। সদসৎ অনির্বচনী, কারণ জগৎকে আমরা বলছি যে মায়ার শক্তি, কিন্তু জগৎকে ব্যাখ্যা করতে পারছি না। সদ নয়, অসদ নয়, সেটা অনির্বচনী, যাকে বচনের দ্বারা প্রকাশ করা যায় না। এটা সত্য হবে। এটা মায়ার কোন শক্তি প্রকৃত স্বরূপকে আবরিত করে? মায়ার কোন শক্তি প্রকৃত স্বরূপকে আবরিত করে? আবরণ শক্তি। আবরণ শক্তি হচ্ছে স্বরূপটাকে সে আবরিত করে রাখবে, যাতে জগতে জীবের কাছে সেটা ধরা না পড়ে। তখনই সে মায়ায় আবদ্ধ হয়ে থাকলো এবং জগতে বন্ধন দশায় আবদ্ধ থাকলো। আর বিক্ষেপ শক্তি দ্বারা হচ্ছে সে ব্রহ্মের স্বরূপটাকে সে জানতে পারছে। রামানুজ মুক্তি লাভের জন্য যে উপায়ের কথা বলেছেন, মুক্তি লাভের জন্য যে উপায়ের কথা বলেছেন তা হচ্ছে প্রপত্তি। প্রপত্তি হচ্ছে কি না, ঈশ্বরের সান্নিধ্যে আমরা ঈশ্বরে সমস্ত কিছু আত্মসমর্পণ করা, এটা প্রপত্তি। যেখানে হচ্ছে আমরা যে ভক্তির মধ্য দিয়ে আমরা হচ্ছে মুক্তি লাভ সম্ভব রামানুজের মতে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা একটা নেটের এই কোশ্চেন ছিল 49-এর দাগে যে কোশ্চেনটা, এটা হচ্ছে একটা নেটেরই কোশ্চেন ছিল আগে। তো চারপাক দর্শন, চারপাক দর্শন কি না, চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা। কার মতে না, চারপাক দর্শন মতে। তাহলে চলো 1D, ন্যায় দর্শন। ন্যায় দর্শনে কি হবে না, চৈতন্য আত্মার আগন্তুক গুণ, ন্যায় দর্শন আগন্তুক গুণ। এবার দুটোকে ম্যাচ করো, যদি হয়ে যায় এলিমিনেশন করে। 1C দেখো, 1C সরি 1D হবে, 1D দুটোতে আছে, তাহলে একটা এটা বাদ, এটা বাদ, তো 1D আছে। তাও 2 হচ্ছে কি সি, আগন্তুক গুণ। সি দেখো কোথায় আছে, তাহলে সি অ্যান্সার। তাহলে 3-এ কি এলো না, অদ্বৈত বেদান্ত হচ্ছে বি, আত্মা চৈতন্য স্বরূপ। এবং বিশিষ্টাদ্বৈতবাদী যিনি হচ্ছেন তিনি হচ্ছেন চৈতন্য আত্মার নিত্য গুণ। মানে রামানুজ বলবেন যে চৈতন্যটা হচ্ছে আত্মার নিত্য গুণ, আর হচ্ছে অদ্বৈত বেদান্তি অর্থাৎ শঙ্করাচার্য বলবেন যে আত্মা চৈতন্য স্বরূপ। সাংখ্যমতে জগতের উপাদান কারণ কি? সাংখ্যমতে জগতের উপাদান কারণ কি? জগতের উপাদান কারণ সবসময় জন্য তোমার কি হবে, অব্যক্ত প্রকৃতি হবে, প্রকৃতি হবে। আর ব্যক্ত প্রকৃতি তো জগৎ হচ্ছে, তো জগতের অব্যক্ত প্রকৃতি হচ্ছে জগতের উপাদান কারণ। একাগ্র চিত্তে কোন গুণের প্রভাব বৃদ্ধি পায়? সবাই জানে শতগুণের। শতগুণের যে শতগুণ হচ্ছে কি স্বপ্রকাশক,
স্বপ্রকাশক হবে, যিনি হচ্ছে স্বপ্রকাশক হবে। আর তমগুণ তো হচ্ছে মোহ আচ্ছিন্ন জড়তা, মানে অলসতা, সব থেকে ভালো অলসতা, মোহ, এগুলো। আর রজগুণ হচ্ছে চঞ্চল, বিক্ষিপ্ত ব্যাপারটা, সমস্ত কিছু, মন সবসময় জন্য চঞ্চল থাকবে রজগুণে। এই স্তর ভেদে হচ্ছে কি হয় না, যোগ দর্শনে চিত্তভূমির কথা বলেছেন। এই স্তর ভেদে এই 3টি গুণের স্তরের যে ভেদ, সেই ভেদের অর্থাৎ তারতম্যের অনুসারে যে স্তরগুলো তৈরি হয় সেটাই হচ্ছে চিত্তভূমি। চিত্তভূমি 5 প্রকার: ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। সেই একাগ্র নিরুদ্ধতে তো গিয়ে থাকে না, একাগ্রতে সত্যগুণটা থাকে। ক্ষিপ্ততে কি হয় না, রজগুণের প্রাধান্য বেশি থাকে। মূঢ়তে কি হয় না, তমগুণের প্রাধান্য বেশি থাকে। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত। মূঢ়তে ক্ষিপ্ত মূঢ় হলো, বিক্ষিপ্ততে হচ্ছে তমগুণের প্রাধান্য, রজগুণের প্রাধান্যও বেশি থাকে, কারণ বিক্ষিপ্ত হয়, চঞ্চল হয়। তারপরে হচ্ছে একাগ্রতে সত্যগুণটা থাকে। নিচের কোনটি প্রাণায়ামের অন্তর্ভুক্ত নয়? প্রাণায়াম 3 প্রকার: রেচক, কুম্ভক, পূরক। রেচক, কুম্ভক, পূরক। তো সাধন হচ্ছে এর উত্তর নয়। সমাধি অর্থাৎ সম্প্রজ্ঞাত, যোগমতে সম্প্রজ্ঞাত সমাধি কয় প্রকার? সম্প্রজ্ঞাত সমাধি হচ্ছে 4 প্রকার। ওইখানে অপশন দুটো একই আছে, যে কোনো একটা নিও। মীমাংসা দর্শনে মাতৃ কথাটার অর্থ কি? মাতৃ অর্থাৎ মিতি, মাতৃ, মেয়। মিতি, মাতৃ, মেয়। মিতি কি না, মিতি হচ্ছে জ্ঞান। মাতৃ কি? মাতৃ হচ্ছে জ্ঞাতা। আর হচ্ছে মেয় কথার অর্থ হচ্ছে জ্ঞানের বিষয়। 3টে। অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ হলো কি না, শ্রেণীদ্বন্দ্ব। আচ্ছা, অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ কে সমর্থন করে না, কার্ল মার্কস, যিনি হচ্ছেন দান্দিক বস্তুবাদের প্রবর্তক হচ্ছেন কার্ল মার্কস, যিনি হচ্ছেন অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদটাকে সমর্থন করেন। এবং সেটা হচ্ছে কীরকম না, শ্রেণীদ্বন্দ্বের মাধ্যমে। এবং এর সঙ্গে আরও একজন রিলেটেড, সেটা হচ্ছে হেগেল হচ্ছেন দান্দিক ভাববাদী দার্শনিক। দান্দিক ভাববাদী হচ্ছে হেগেল, আর দান্দিক বস্তুবাদী হচ্ছে কার্ল মার্কস। বাদ, প্রতিবাদ, সম্বাদ কে দিয়েছেন? হেগেল দিয়েছেন। বাদ, প্রতিবাদ এবং সম্বাদ। তিনি বলছেন বাদ এবং প্রতিবাদের মধ্য দিয়ে আমরা সম্বাদের দিকে অগ্রসর হই। উদারনৈতিক গণতন্ত্র হলো কি? উদারনৈতিক গণতন্ত্রতে হচ্ছে আমরা কি করি না, সবাই অংশগ্রহণ করতে পারে। উদারনৈতিক গণতন্ত্রের সমর্থক কারা না, বেনথাম মিল, আর হচ্ছে তোমার অ্যাডাম স্মিথ, এরা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের সমর্থক, এবং লকও হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের সমর্থন করেন। উদারনৈতিক গণতন্ত্র কোথায় হচ্ছে তোমার এখনও পর্যন্ত এই প্রচলিত আছে? এই গণতন্ত্র ব্যবস্থা কোথায় প্রচলিত আছে? আমাদের ভারতে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, এগুলোতে হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র এখনও অবধি এখন আছে। এবং উদারনৈতিক গণতন্ত্র উদ্ভব কোথা থেকে হয়েছে না, বুর্জোয়া গণতন্ত্রর বিরোধিতা করতে গিয়ে উদারনৈতিক গণতন্ত্রের উৎপত্তি হয়েছে। উৎপত্তি কিভাবে হলো তাহলে না, বুর্জোয়া গণতন্ত্রের বিরোধিতা বা প্রতিবাদ স্বরূপ হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের উদ্ভব হয়েছে। এবং উদারনৈতিক গণতন্ত্রটা মূল বৈশিষ্ট্য কীরকম না, এটা হচ্ছে এই যে গণতন্ত্র, এখানে জনগণ হচ্ছে নিজেদের মতের উপর প্রতিষ্ঠিত, মানে মত প্রকাশ করতে পারে এটা। তাহলে প্রথমটা অংশগ্রহণ হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার সমান গুরুত্ব দেওয়া হয়। রাজনৈতিক স্বাধীনতা ও অধিকারকে সমান গুরুত্ব দেওয়া হয়, এটাও ঠিক।
কল্পিত বাহ্যনীতি গ্রহণ করা হয়, কল্পিত বাহ্যনীতি গ্রহণ করা হয়। হ্যাঁ, এটা ঠিক, কারণ লক হচ্ছে যেমন সমাজ, যে সামাজিক চুক্তি যে নীতি সেটা গ্রহণ করেছিলেন, যেটা কিন্তু বাস্তবায়িত করা সম্ভব নয়। এটা হচ্ছে ডি উত্তর। নিচের বাক্যগুলির মধ্যে কোনটা সত্য সেটা বলতে হবে। আচ্ছা, বলছে নৈতিক সুখবাদ, নৈতিক সুখবাদ বলতে মনস্তাত্ত্বিক সুখবাদ, নৈতিক সুখবাদ ও মনস্তাত্ত্বিক সুখবাদ মূলত ভিন্ন। পরসুখবাদ অনুসারে নৈতিক বিচারের মানদণ্ড সমাজের সকল সাধন, সমাজের সকল সাধন। এটা ঠিক। আমরা সবাই সুখ কামনা করি, অতএব সুখ আমাদের সকলের কাম্য, বেনথাম বলেছেন। এটা হচ্ছে বেনথাম তো বলবেন না, কারণ হচ্ছে সুখ আমাদের একমাত্র কাম্য, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক যে নীতিতত্ত্ব বা সুখবাদ, সেটা নীতিতত্ত্ব বলছে, মনস্তাত্ত্বিক যে উপযোগবাদ বা হচ্ছে মনস্তাত্ত্বিক সুখবাদ, সেটাতেই বলা হচ্ছে যে মানুষ নিজেই নিজে মানে সুখটা কামনা করে, সেটা হচ্ছে স্বভাবসিদ্ধ, স্বভাবত মানুষ স্বভাবত শুধু সুখ কামনা করে। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক সুখবাদীদের কথা। তো এটা হচ্ছে তোমার ভুল, এটা ভুল। আচ্ছা, দুটো আলাদা, নৈতিক সুখবাদ এবং মনস্তাত্ত্বিক সুখবাদ সম্পূর্ণ আলাদা। আর হচ্ছে কি, নৈতিক সুখবাদ এবং মনস্তাত্ত্বিক সুখবাদটা বলতে যে বোঝায় সেটা একই নয়। মানে নৈতিক সুখবাদ বলতে যে বোঝায় মনস্তাত্ত্বিক সুখবাদ, এটা কিন্তু নয়, এটা ভুল। তাহলে দেখো কোথায় আছে, এটা 3, মানে সি। বিবর্তন সম্মত সুখবাদের প্রবর্তক কে? স্পেন্সার। বিবর্তন সম্মত সুখবাদের প্রবর্তক হলেন স্পেন্সার। আদর্শনিষ্ঠ বিজ্ঞানের নাম কি? আদর্শনিষ্ঠ বিজ্ঞানের নাম হচ্ছে নীতিবিদ্যা। চার্বাক মতে পরম তত্ত্ব জড়। দেহের বিনাশের সঙ্গে সঙ্গে যার বিনাশ ঘটে তা হচ্ছে চৈতন্যের। কার মত এটা? এটা হচ্ছে চার্বাকদের মত। চার্বাকদের মতে দেহের বিনাশ ঘটলে চৈতন্যের বিনাশ ঘটে যায় এবং এরপরে আর কোনো কিছু নেই। নিচের কোনটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ? পরিবার। পরিবার। সোশ্যাল সার্ভিস ইন ইন্ডিয়া কার লেখা? এডওয়ার্ড ব্লাউন্ড এটা। আচ্ছা, ম্যাকাইভার এবং পেজের হচ্ছে সোসাইটি। ম্যাকাইভার এবং পেজের হচ্ছে সোসাইটি, মানে যদি তুমি বইয়ের নাম বলো, ফেমাস একটা বই, তিনি হচ্ছেন সোসাইটি বইটি লিখেছেন। এবং হচ্ছে জিন্সবার্গের সোশিওলজি। সোসাইটি হচ্ছে ম্যাকাইভার এবং পেজে, আর সোশিওলজি হচ্ছে সেটা হচ্ছে গ্রিন্সবার্ডে। আর একটা কি আছে, মার্কসের তো সবাই জানে। মার্কসের যে তো বই বুক, সেটা সবাই জানে। ওই যে একটা বই আছে না, হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এরকম একটা নামটা ঠিক মনে হচ্ছে না, মোটামুটি নাম সবাই জানে এটা অ্যাকচুয়ালি। সমাজ পরিবর্তনে চরিত্র প্রসঙ্গে কার্ল মার্কস দুটি তত্ত্বের উদ্ভব করেছেন। কি কি? এই দুটো তত্ত্ব। তাহলে দেখো এ বি কোথায় আছে, তাহলে বি উত্তর। নৈতিক নিয়ম পালন করা আমাদের কর্তব্য, কে বলেছেন? কান্ট। নৈতিক নিয়ম কান্ট বলবেন, কান্ট। নৈতিক নিয়ম পালন করা আমাদের কর্তব্য, কান্ট বলবেন এটা। নিম্নলিখিত বক্তব্যগুলি হয় সত্য না হয় মিথ্যা, সেটা বিচার করতে হবে। চলো বিচার করি। কি দিয়েছে? বলছে কেবল উদ্দেশ্য বিচার করেই কাজের নৈতিক গুণাগুণ বিচার করা যায়। উদ্দেশ্য বিচার করে কাজের নৈতিক গুণাগুণ বিচার করা যায় না, এটা মিথ্যা। নৈতিক বিচার বলতে স্বেচ্ছাকৃত কর্মের ভালো, মানে কর্মের ভালো, স্বেচ্ছাকৃত কর্মটা হচ্ছে ভালো। নৈতিক বিচার হচ্ছে স্বেচ্ছাকৃত কর্মের ভালো মন্দ বিচার, এটা ঠিক, এটা ঠিক, এটা ভুল।
এটা ভুল। নৈতিক বাক্যকে সত্য বা মিথ্যা যাচাই করা যায়। তারপরে দিয়েছে স্বেচ্ছায় গঠিত অভ্যাসজাত ক্রিয়াগুলি এই নৈতিক বিচারের বিষয়বস্তু, নৈতিক বিচারের বিষয়বস্তু। এটা ঠিক, প্রথমটা ভুল, তারপরটাও ভুল। তো এর সঠিক উত্তর হচ্ছে তোমার হচ্ছে এ হবে। এটা ভুল আছে, এটা ভুল, মানে নৈতিক বাক্যের সত্যমূল্য বিচার করা যায় না। ম্যাচ লিস্ট ম্যাচ করি। বৌদ্ধ দর্শন অসৎ কারণবাদ, আরম্ভবাদ ন্যায় দর্শন, সাংখ্য দর্শন সৎকার্যবাদ, ব্রহ্ম বিবর্তবাদ হচ্ছে তোমার অদ্বৈত বেদান্ত, আর রামানুজের হচ্ছে ব্রহ্ম পরিণামবাদ। প্রভাকর মীমাংসক অভাব স্বীকার করেন না। এটা ঠিক, প্রভাকর হচ্ছে অভাবকে স্বীকার করে না। কারণ না, প্রভাকর মীমাংসক মনে করেন জ্ঞানের বিষয় সবসময় সদর্থক হয়, অর্থাৎ স্বপ্রকাশক। এটা ঠিক, স্বপ্রকাশক হয়। তারপরে দিয়েছে বলছে আবার একটা ম্যাচ লিস্ট। চলো, চারপাক দর্শন দেহাত্মবাদ, জৈন দর্শন অনেকান্তবাদ, বৌদ্ধ দর্শন সত্যাত্রয়ীবিধ্যবাদ, আর অনিত্যবাদ হচ্ছে বৌদ্ধ দর্শন। এটা হয়ে আছে।